ফিরে এলাম বিরতির পর। ফিমা দরকার দেখিয়ে দিল টেক্সাসের বিপর্যয়। টেক্সাসের সাম্প্রতিক বন্যা এবং হরপাবানে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াডালুপে নদী সংলগ্ন ক্যাম্প মিস্টিক। মারা গিয়েছে গরমের ছুটিতে এখানে ক্যাম্প করতে আসা অনেক কিশোরী স্কুল পড়ুয়া। আমেরিকার দক্ষিণ প্রান্তের প্রদেশ টেক্সাসে প্রবল বন্যা ও হরপাবানে অন্তত ১৩৬ জনের মৃত্যুর ২ সপ্তাহ পরে এখানকার আইন প্রণেতারা আলোচনায় বসলেন কিভাবে কেন্দ্রীয় সরকারের ওপরে নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় তহবিল তৈরি করা যায়। টেক্সাসের সাম্প্রতিক বন্যা ও হরপাবানে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াডালুপে নদী সংলগ্ন ক্যাম্প মিস্টিক। মারা গিয়েছে গরমের ছুটিতে এখানে ক্যাম্প করতে আসা অনেক কিশোরী স্কুল পড়ুয়ারা। আর এই উদ্ধার কাজের প্রসঙ্গেই আলোচনায় উঠে আসছে কেন্দ্রীয় সরকারের অধীনে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ফিমার কথা। আমেরিকার পরিবেশগত যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে এতদিন ফিমাই ছিল সবথেকে নির্ভরযোগ্য সংস্থা। দাবানল থেকে হ্যারিকেন, টর্নেডো থেকে বন্যা, যে কোনো বিষয় তাদের অভিজ্ঞ কর্মী, প্রযুক্তি, যন্ত্রপাতি, প্রশিক্ষণ এই সমস্ত কিছুর উপরেই আমেরিকার প্রদেশগুলি নির্ভর করত। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইলন মাস্কের নির্দেশে যখন সরকারি স্কুলগুলির বিপুল সংখ্যক কর্মচারী ছাঁটাই হচ্ছে, তখন ফিমা থেকেও ২০০ জনকে ছাঁটাই করা হয়। তাছাড়া ফিমাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়। ফিমা চলে যায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনে। ফিমার চিফ অফ স্টাফ মাইকেল কোয়েন পদত্যাগ করেন, আরও ১,০০০ কর্মীকে স্বেচ্ছা অবসর নেওয়ানো হয়। টেক্সাসের বন্যার খবর আসার পরেই ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফিমা, কারণ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টি নোমোর অনুমোদন পাওয়ার জন্য সংস্থার কর্মীদের অপেক্ষা করতে হয়েছিল। অভিজ্ঞ নেতৃত্ব চলে যাওয়া এবং আপাতকালীন পরিস্থিতিতে সিদ্ধান্তের জন্য অন্য সংস্থার উপরে নির্ভরশীলতা, এই দুটি কারণের সাঁড়াশি চাপে বন্যা পীড়িত টেক্সাস হিল কান্ট্রিতে পৌঁছাতে ফিমা কর্মীদের প্রায় ৩ দিন দেরি হয়ে যায়। প্রাণ দিয়ে যার মাসুল গুনতে হয় স্কুল পড়ুয়াদের। ফিমা তহবিল বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন তিনি চান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দায়িত্ব প্রাদেশিক সরকারেরই নেওয়া উচিত, কিন্তু বড় মাপের বিপর্যয় হলে যে তার মোকাবিলা করা প্রাদেশিক সরকারের পক্ষে সম্ভব নয় তা দেখিয়ে দিল ক্যাম্প মিস্টিকের বিপর্যয়। এখন প্রেসিডেন্ট তাই ভাবছেন আপাতত ছাঁটাই বন্ধ রেখে ফিমাকে আগের মতোই কাজ করতে দেওয়া হোক। প্রশাসনিক সূত্রের খবর, ফিমার তহবিলেও আপাতত কোপ বসানো হবে না, এরকমই সিদ্ধান্ত নাকি নিয়েছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। অ্যাপস্টাইন কিভাবে শিকার ধরতেন, কি করতেন প্রেমিকা, আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর। ট্রাম্পের নাম এলো। এপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে আত্মঘাতী হন ২০১৯ সালে। তার প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গিনী ম্যাক্সওয়েল এখন জেলে। শিশু পাচার এবং অ্যাপস্টাইনের যৌন অপরাধের মামলায় তিনিও দোষী সাব্যস্ত। যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কিভাবে কম বয়সী মেয়েদের জন্য ফাঁদ পাততেন, তাতে তার প্রেমিকা গিজলাইন ম্যাক্সওয়েলের ভূমিকা কি ছিল, আমেরিকা থেকে তার স্মৃতিচারণ করলেন এক ভুক্তভোগী। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, প্রথমে সামনে আসতেন না এপস্টাইন, প্রথম পর্বে যা করার তা ম্যাক্সওয়েলই করতেন। শেষ মুহূর্তে ক্লাইম্যাক্সে এপস্টাইনের আবির্ভাব হতো। এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আসা জরুরি বলেও দাবি করেছেন তিনি। এপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে আত্মঘাতী হন ২০১৯ সালে। তার প্রাক্তন প্রেমিকা তথা সঙ্গিনী ম্যাক্সওয়েল এখন জেলে। শিশু পাচার এবং এপস্টাইনের যৌন অপরাধের মামলায় তিনিও দোষী সাব্যস্ত। এই এপস্টাইনের সঙ্গে এক সময় যোগাযোগ ছিল আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দাবি, এপস্টাইনের ফাইলে তার নামও রয়েছে। ট্রাম্প প্রথম থেকে এই সমস্ত দাবি অস্বীকার করে এসেছেন, তবে বিতর্ক থামেনি। আমেরিকা থেকে এপস্টাইন কাণ্ডের অন্যতম ভুক্তভোগী জানিয়েছেন, একটি চাকরির ইন্টারভিউর সূত্রে ম্যাক্সওয়েলের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল ২২। তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল তার ইন্টারভিউ নিয়েছিলেন। ওই পর্যায়ে ম্যাক্সওয়েলকে অত্যন্ত ভদ্র, স্পষ্টভাষী এবং দয়ালু বলে মনে হয়েছিল ওই তরুণীর। আলাদা যোগাযোগ অনুভব করতে পেরেছিলেন। ম্যাক্সওয়েল তাকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন। তরুণীর কথায়, আমার জীবনে যা কিছু ঘটছিল ও আমার পাশে ছিল। এখন বুঝতে পারি ওটা ছিল ওদের পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অংশ। আমার বিশ্বাস অর্জন করে নিয়েছিল ওরা। আমার মনে হয়েছিল এটাই আমার জায়গা।
এখানেই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েলের বাড়ির বর্ণনাও দিয়েছেন তরুণী। জানিয়েছেন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবিতে ঘরের দেওয়াল ভরিয়ে রেখেছিলেন ম্যাক্সওয়েল। একাধিক প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি ছিল, যা দেখে মনে হয়েছিল তিনি নিজেও খুব প্রভাবশালী এক মহিলা। বিশ্বাস অর্জনের পর্ব শেষ হলে তরুণীকে দ্বিতীয় ইন্টারভিউর জন্য এপস্টাইনের কাছে নিয়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। অভিযোগ, সেখানে তাকে যৌন হেনস্থা করা হয়। ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলে এই বিষয়ে ম্যাক্সওয়েলকে আরও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে। ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আসা প্রয়োজন। তার কথায়, এগুলো আমাদের সঙ্গে ঘটেছে, এগুলো সত্য ঘটনা। এই ঘটনাগুলোকে তো অস্বীকার করা যায় না। এপস্টাইন প্রভাবশালীদের সাহায্য পেতেন, দাবি ওই তরুণীর। তিনি মনে করেন এপস্টাইনের ফাইল প্রকাশ্যে এলে সেই সমস্ত নামগুলিও প্রকাশ্যে আসবে, যারা এই শোষণ দিনের পর দিন টিকিয়ে রাখতে সাহায্য করেছিলেন। ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্সে, যিনি একসময় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন। তরুণীর দাবি, ওই জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল পিছলে গিয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্যই দেননি। কয়েকটি রিপোর্টে দাবি, আগামী 11 আগস্ট আবার জেলে ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা করতে পারেন টড। হাই নিউজ নেটওয়ার্ক। আরও এক ধাপ এগিয়ে ঐতিহ্যের কলকাতা। পর্যটকদের সুবিধার্থে কলকাতা শহরে প্রথম সারির হেরিটেজ ভবনের গাইডবুক প্রকাশ করতে চলেছে কলকাতা পৌরসভা। হেরিটেজ ভবন বা নির্মাণের গায়ে কিউআর কোড দেওয়ার কাজও শুরু হলো এবার। এই কোড স্ক্যান করলে সমস্ত তথ্য নিমেষেই সামনে চলে আসবে পর্যটকদের। শুক্রবার পুরো অধিবেশনে এই কথা জানিয়েছেন বিভাগীয় মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে অভিনব পদক্ষেপ কলকাতা পুরসভার। কলকাতা শহরের প্রথম সারির হেরিটেজ ভবনের গাইডবুক প্রকাশ করে আরও এক ধাপ এগিয়ে হেরিটেজ ভবন বা নির্মাণের গায়ে কিউআর কোড দেওয়ার সিদ্ধান্ত নিল পুরসভা। তাতে স্ক্যান করলে সমস্ত তথ্য জানতে পারবেন পর্যটকরা। এই পদক্ষেপের কথা আগেই ভাবা হয়েছিল, এবার শুরু হলো কাজ। শুক্রবার পুরো অধিবেশনে কথা জানিয়েছেন বিভাগীয় মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। শুক্রবার পুরো অধিবেশন চলাকালীন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, পুরো তথ্য অনুযায়ী প্রথম সারির হেরিটেজ ভবন বা নির্মাণ রয়েছে 711টি। দ্বিতীয় সারির হেরিটেজ ভবনের সংখ্যা 1392টি। পুরো হেরিটেজ বিভাগ সূত্রে খবর, প্রথম দফায় 711টি ভবন এবং নির্মাণ তালিকাভুক্ত করা হয়েছে। এই পর্যটকদের সুবিধার্থে বাড়িগুলিতে কিউআর কোডও বসানো হবে। মেয়র পরিষদ জানিয়েছেন, কিউআর কোড ক্লিক করলেই ওই ভবন সম্পর্কে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে পাওয়া যাবে। ফলে কলকাতার ইতিহাস সম্পর্কে দ্রুত অবহিত হতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। সূত্রের খবর, রয়টার্স বিল্ডিং বা কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবন প্রথম সারির হেরিটেজ ভবন, দুই ভবনের গায়ে কিউআর কোড বসানোর কাজ চলছে। কাজ সম্পন্ন হলে কিউআর কোডের মাধ্যমে দুই ঐতিহ্যশালী ভবনের খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবে পর্যটকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই মা এরুয়ার কালী হিসেবে পরিচিত। রথে চড়ে আনা হয় মাকে। পূর্ব বর্ধমানের ভাতার এলাকার এরুয়া গ্রামে প্রত্যেক বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই মা এরুয়ার কালী হিসেবে পরিচিত গ্রামে রথে চড়ে আসেন মা। এলাকার মানুষের কাছে এই পুজো খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে গ্রামের মানুষজন একত্রিত হয়ে মায়ের পুজো করেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। স্থানীয়দের মতে পুজোর দিন মা রথে চড়ে মন্দির থেকে বেদিতে যান। মাকে অর্পণ করা হয় পশু বলি, মহিষ বলি। পুজো শেষে মা আবার রথে চড়ে গ্রাম ঘুরে মূল মন্দিরে ফিরে আসেন। বছরে দুবার এই রথ বার হয়, এক শ্রাবণ মাসের অমাবস্যায়, আবার দুর্গাপুজোর নবমীতে। মা কালীর দুটি মূর্তি, দুটি সোনার, দুটি মূর্তিতেই পুজো হয়। মাকে পুজো করেন 4 বাড়ির সভা পণ্ডিতদের 4 পুরোহিত, সঙ্গে থাকেন দেহাশিরাও। পুজোর ভোগ হিসেবে মাকে দেওয়া হয় পশু বলির মাংস, সেটাই প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে সাধারণত হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত, যা বর্ষা মৌসুমের ফসল এবং প্রকৃতির সবুজ প্রতীক।
এই দিনে মা কালীর পুজো করা হয়, যা এই অঞ্চলের মানুষের বিশ্বাস ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। হাই নিউজ নেটওয়ার্ক। নভেম্বরে বিধানসভার ভোট, তার আগে রাজ্যবাসীকে নানাভাবে খুশি করার চেষ্টা শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শনিবার সকালে এক্স পোস্টে নীতিশ জানিয়েছেন, আগামী মাস থেকে সাংবাদিকরা মাসে 15,000 টাকা পেনশন পাবেন। এখন তারা পান 6,000 টাকা। কয়েক বছর আগে নীতিশ কুমারই সাংবাদিক পেনশন চালু করেছিলেন। প্রয়াত সাংবাদিকদের স্বামী অথবা স্ত্রী সন্তানদের সুখবর দিয়েছিলেন তিনি। এবার তিনি সরকারি নথিপত্রে প্রয়োজনীয় সম্মতি দিয়েছেন। অল্প দিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।